শুভ্র ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে সুন্দরী এক মেয়ের সাথে। বিষণ্ণ মন নিয়ে নদীর ধারে বসে রয়েছে রুহানিয়া। কাঁদতে কাঁদতে তার চোখ মুখ ফুলে গেছে। সবাই বলা বলি করছে মেয়ে চেনা তেনা সুন্দরী নয়, অপরূপ সুন্দরী, যাকে বলে ঠিক সেই ধাঁচের সুন্দরী। রুহানিয়া শুভ্রকে প্রচণ্ড রকমের পছন্দ করে। শুধু পছন্দ করে বললে ভুল হবে, অসম্ভব ভালোবাসে সে শুভ্রকে। বাড়ির বাদ বাকি সবাই ভীষণ খুশি এই বিয়েতে, একমাত্র রুহানিয়া ছাড়া। তার কষ্টে বুক ফেটে যাচ্ছে। রুহানিয়াকে খুঁজতে খুঁজতে নদীর পাড়ে এসেছে চৈতি। সে পিছনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, তুমি এখানে বসে আছো আপাই? ওদিকে বাড়ির সবাই হন্যে হয়ে তোমায় খুঁজছে। মেজাজ বিগড়িয়ে যায় রুহানিয়ার। সে ছাঁচালো সরা চৈত্রীকে ধমক দিয়ে বলে, কেন? আমায় কি দরকার? বিয়ে তো আর আমার সাথে হচ্ছে না। আমি থাকলেই কি আর না থাকলেই কি? ধমক খেয়ে চৈতি প্রথমে একটু ভরকালেও পরেক্ষণে নিজেকে সামলে নেয়। রুহানিয়া তার মেজ কাকার মেয়ে, অসম গুণের অধিকারী, সেই সঙ্গে খুব ভালো ছাত্রী। সে একদম ব্রাইট স্টুডেন্ট, সবার সঙ্গে কমল কণ্ঠে কথা বলে। এমনকি চৈত্রীকে সে বাকি কাজিনদের থেকে বেশি ভালোবাসে, আদরও করে। চৈত্রীরা যখনই শহর থেকে গ্রামে বেড়াতে আসে তখনই তাকে রুহানিয়ার সাথে রাতে থাকতে হয়। এতে চৈত্রীর ভীষণ ভালো লাগে। মজার মজার গল্প শোনায়। সেই রুহানিয়া আপা যে তার সঙ্গে এত খারাপ ব্যবহার করছে, এটা সত্যিই বিস্ময়কর। এর মানে গণ্ডগোল কিছু একটা আছে। সে ভয়ে ভয়ে রুহানিয়ার পাশে বসলো। ফুলে ফেঁপে ওঠা মুখটার দিকে তাকিয়ে তথস্থ কণ্ঠে জানতে চাই, তুমি কাঁদছো? হ্যাঁ, কাঁদছি। তাতে তোর কি? বাড়ি যা। চৈতে গেল না, সে বসেই রইল। খুব সাহস সঞ্চয় করে রুহানিয়ার এক হাত নিচের হাতের মুঠোয় নিয়ে বলল, আমায় বলো না আপাই, কি হয়েছে? চৈত্রীকে একটা কড়া ধমক দিতে গিয়েও চুপ হয়ে গেল রুহানিয়া। তার প্রচণ্ড কান্না পাচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু সে চৈতির সামনে নিজেকে আর দুর্বল প্রমাণ করতে চাচ্ছিল না। দু হাতে চোখ মুছে উঠে দাঁড়িয়ে বলে, তুই ছোট মানুষ, বুঝবি না এত কিছু। চল বাড়ি চল। আর শোন, খবরদার বাড়ির কাউকে কিচ্ছু বলবি না। চৈতি বলতে চাইল, তুমি ভুল বলছো আপাই, আমি মোটেও ছোট নই। সামনের মাস থেকে আমিও কলেজে যাব। কলেজে পড়া একটা মেয়ে কি পিচ্ছি বাচ্চা হয় কখনো? তবে কথাগুলো আর বলা হয়ে উঠল না। প্রতিমধ্যে একটা চমৎকার বিষয় আবিষ্কার করলো চৈতি। একটু আগে কান্নাকাটি করা রুহানিয়া এখন খিলখিল করে হাসছে। না, হাসির কোনো কারণ নেই। পথে ওদের মধ্যে আর কোনো কথাই হয়নি। বাড়ির সামনে এসে অযথাই রুহানা এমন শব্দ করে হাসছে। এর আসল কারণটা কি চৈতির বোধগম্য হলো না। যদিচ সে ঘটনার মাথা মুন্ডু কোনো কিছুই স্পষ্ট অবলম্বন করতে পারেনি, তথাপি রুহানাকে হাসতে দেখে তার ভীষণ ভালো লাগছে। বাড়িতে গিয়ে দেখলো হইচই কাণ্ড। মা কাকিরা মামিরা সবাই রান্না বান্না নিয়ে ভীষণ ব্যস্ত। দুপুরের মধ্যে শুভ্র শহরের বন্ধুরা সবাই দল বেঁধে গ্রামে আসবে। ওদের খাওয়ার বন্দোবস্তই করছিল সবাই। এছাড়া গায়ে হলুদের অনুষ্ঠান আজ হবে। তাদের মধ্যে ব্যস্ততার শেষ নেই। ছোট মামি রুহানিয়া চৈতিকে একসাথে দেখে বললেন, এই যে মহারানী দুজন, কোথায় ঘোরাঘুরি হচ্ছে শুনি? শুভ্রর বন্ধুরা এই এলো বলে, যা গিয়ে ওদের জন্য ঘর দোরগুলো একটু পরিপাটি কর, পরিষ্কার কর। ভাইয়ের বিয়েতে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে? কথাগুলো এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে বলেননি মামি। শেষের কথাগুলো ভাড়ার ঘরে যেতে যেতে বলেছিলেন। রুহানিয়া চল। বলে মেহমানদের জন্য বরাদ্দকৃত রুম গোছানোর জন্য চলে গেল। চৈত্র ভূ কুচকে এখনও দাঁড়িয়ে আছে। শুভ্র ভাইয়ের বন্ধুরা আসবে, এই জন্য সে কেন রুম গোছাতে যাবে? তার এত টাকা কিসের? ওদের কি হাত পা নেই নাকি? একদল বাচ্চা কাচ্চা দৌড়ে উঠানে এসে জড়ো হলো। ওরা দৌড়াদৌড়ি করে খেলছে। চৈতির ভালো লাগলো না। তার যদি কাজ করতে হয় তাহলে এই পিচ্চিগুলোরও করতে হবে। সে এক হাতে কোমরে রেখে একটু ভাব নিয়ে দাঁড়ালো, অন্য হাতে উঁচু করে বাচ্চাদের ইশারা করলো। ভাবখানা এমন যেন এখনই জাতির পিতা বঙ্গবন্ধুর গুণধর নাতনি চৈতি গুরুত্বপূর্ণ ভাষণ দেবে। দুঃখের বিষয় হলো বাচ্চারা ওই ইশারা খেয়ালই করলো না। সে এবার গলা খাকারি দিয়ে ডাকলো,
এই আন্ডা বাচ্চার দল, এদিকে আয়। ওরা একে অপরের দিকে তাকিয়ে এগিয়ে এলো। সাদা শার্ট আর হাফ প্যান্ট পরুয়া ছোট মামার ছেলে দু হাত বগল দাবা করে দাঁড়িয়ে বলল, কি হয়েছে সুইটহার্ট, ডাকো কেন? চৈত্রী চোখ বড় বড় করে তাকায়। 6 বছর বয়সে ওর মামাতো ভাই সমুদ্র। ভাবসাব দেখলে মনে হবে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান। সে একটা রাম ধমক দিয়ে বলল, মার বোটেনে এক চর বেয়াদব, ইচড়ে পাকা হয়ে গেছিস না? মামাকে দেব বিচার? সমুদ্র মুখে হাত দিয়ে হাসতে হাসতে বলে, পাপা জানে আমি তোমায় পছন্দ করি। ওপাশ থেকে ফুপুর মেয়ে টুম্পা বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে বলল, সে কি রে, তুই না বলেছিলি তোর স্কুলের ক্লাসমেট মিতাকে পছন্দ করিস? সমুদ্র বলল, হ্যাঁ করি তো, স্কুলের ইংলিশ মিসকেও আমি পছন্দ করি, কিন্তু সবাইকে তো আর বিয়ে করব না। পাপাকে বলেছি বড় হয়ে আমি সুইটহার্টকে বিয়ে করব। সমুদ্রের কথা শুনে চৈতির মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। সমুদ্রের নামটা কে রেখেছে ঠিক মনে পড়ছে না, তবে যে রেখেছে একদম ঠিক নাম রেখেছে। সমুদ্রের বৈশিষ্ট্যের সাথে নামকরণ একদম পারফেক্ট। সমুদ্রের মতোই ওর মনটা বিশাল। সে নিজেকে সামলে নিয়ে বলল, চল নেংটি দূর, আমাকে কাজে সাহায্য করবি। সে আমি সাহায্য করতে পারি, তবে তুমি আমায় নেংটি ইঁদুর কেন ডাকছো? আমি কি নেংটু? এই দেখো আমার প্যান্ট আছে। আর দেখা লাগবে না, চল এখন। এই আন্ডা বাচ্চা তোরা হয়। একদল বাচ্চা কাচ্চা নিয়ে চৈতি ভিতরে যায়। ওদের দিকে রুহানিয়া বলে, ওদেরকে আবার এনেছিস কেন? আমরা কাজ করব, আর ওরা কি বসে বসে হাওয়া খাবে? ওদের দিয়েও কাজ করাবো। রুহানিয়া বোধ হয় মৃদু হাসল, বলল, এইটুকু বাচ্চারা আমার কি কাজ করবে? ওদেরকে তুমি এইটুকু বলছো? এক একটা ভাজা ভুট্টা। সমুদ্র কথার মাঝে ফরন কেটে বলল। চৈতি ওর চুল টেনে ধরে বলল, খুব কথা শিখে গেছিস, যা রুম ঝাড়ু দে। সবগুলো রুম তুই ঝাড়ু দিবি। এরপর বাকিদের বলল, মালিশগুলো গোছা যা। তোদের আম্মুরা কিভাবে গুছিয়ে রাখে দেখেছিস না? ঠিক ওইভাবেই গোছাবি। বাচ্চারা সব কাজে লেগে পড়েছে। সে একটা চেয়ারে বসে কাজের তদারকি করছে। না চাইতে রুহানি ওদের কাণ্ড দেখে হেসে ওঠে। সবার আগে রুম গোছানো হয় লাবণীর। সে দৌড়িয়ে আসে চৈতির কাছে। কিরে, কাজ শেষ? লাবণী মাথা নাড়িয়ে বলল, আপু শেষ, আমি এখন চলে যাই। দাঁড়া, খালামণির কাছে শুনলাম তুই নাকি খুব হাসতে পারিস। আচ্ছা এখন একটু হাসতো। লাবণী ঘাড় ঘুরিয়ে রুহানের দিকে তাকালো। রুহানিয়া চোখ পাকিয়ে বলল, ওফ, খবরদার, এখানে কোনো হাসাহাসি চলবে না। তার বারণ টিকল না। তার আগে লাবণী ঘর কাঁপিয়ে হাসা শুরু করেছে। এমনভাবে শব্দ করে হাসছে যে ওর অবস্থা দেখে বাকিদের এসে কুটি কুটি হওয়ার মতন অবস্থা। এমনকি চৈতি নিজেও হাসতে হাসতে মেঝেতে বসে পড়েছে। কেবলমাত্র রুহানিয়াই নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। বাচ্চারা সব হাসতে হাসতে বাইরে চলে গেছে। চৈতি পেট ধরে উঠে দাঁড়িয়ে বলল, লাবণী তো আসলেই খুব হাসতে পারে আপাই। রুহানিয়া গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, খুব হাসতে পারে। হাসতে হাসতে বিছানা আরও বেশি এলোমেলো করে গেছে সবাই মিলে। হাসি মিলিয়ে গেল চৈতির। সত্যি সত্যিই তো বিছানার দফা রফা অবস্থা। ছোট চাচি রুহানির নাম ধরে ডাকছে। সে বের হওয়ার আগেই বলে গেল, এখন সব গুছা, তুই একা একা। চৈতির ঠোঁট উল্টে কান্না করতে ইচ্ছা করছে। আন্ডা বাচ্চাদের একবার শুধু হাতের কাছে পাই, দেখাবে মজা। বিড়বিড় করতে করতে একা একাই ঘর গোছাতে লাগলো সে। ঘর গোছানো যখন প্রায় শেষের দিকে, সেই সময় সমুদ্র দরজার সামনে এসে বলল, হেই সুইটহার্ট, শুভ্র ভাই আর বন্ধুরা সবাই এসে পড়েছে। সবাই হেভি হ্যান্ডসাম জানো। তুমি কিন্তু ওদের সামনে যেও না, ভুলে যেও না। পাপা কিন্তু বলেছে তুমি আমার বউ হবে। চৈতি বালের সাথে তেড়ে যায় সমুদ্রকে মারতে। দরজার বাইরে যাওয়ার আগেই হিষ্টপুষ্ট পেশিবহুল এক শরীরের সঙ্গে ধাক্কা খেয়ে পড়তে গিয়েও সে দরজা আঁকড়িয়ে ধরে। তবুও সে টাল সামলাতে পারছিল না।
তখন ছেলেটি বালিশ সহ তার হাত টেনে ধরে। এই যাত্রায় বড় বাচ্চা বেঁচে যায় চৈতি। পিচ্ছি বাচ্চা মানুষ, একটু দেখে শুনে চলবে তো। চৈতি চলে যাচ্ছিল, ছেলেটির কথা শুনে দাঁড়িয়ে পড়ে। অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলে, আপনি নিজে দেখে শুনে চলতে পারেন না? ছেলেটি হাঁ করে তাকিয়ে আছে। বলা বাহুল্য, চৈতির ভিত্তিহীন ডাকে সে বেশ চকিয়ে গেছে। শুভ্র সেই সময়ে পিছন থেকে এসে ছেলেটির কাঁধে হাত রেখে বলে, কিরে, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? তোর নাকি জলদি চাপ এসেছে? ছেলেটি এবার শুভ্রর দিকে তাকিয়ে চোখ গরম করে বলে। আস্তে। শুভ্র ভিতরে উকি দিতে দিতে বলে, কেন, কি হয়েছে? ও, তুই চৈতিকে লজ্জা পাচ্ছিস? দূর, ও ছোট মানুষ, ওর সামনে লজ্জা কিসের? বাকি বন্ধুদের একজনের ডাক পড়ায় শুভ্র চৈতিকে বলল, ওকে ওয়াশরুমটা দেখিয়ে দে। চৈতি ছেলেটির হাত থেকে বালিশটা ঝড়ের গতিতে কেড়ে নিয়ে বলল, বাম পাশের রুমে গিয়ে ডানে যাবেন, তাহলেই ওয়াশরুম পেয়ে যাবেন। এরপর সে বালিশটা যথাস্থানে রেখে বাইরে বেরিয়ে যায়। বিকেলের হলুদের বন্দোবস্ত করে সব বন্ধুরা মিলে একত্রে উঠোনের চেয়ারে বসে আছে। সবাই শুভ্রকে নিয়ে হাসি তামাশা করছে। বন্ধুদের মতোই শুভ্রই প্রথম বিয়ে করছে, বাকিরা এখনো কেউ বিয়ে করেনি। ছোট মামি পিঠার প্লেট চৈতির হাতে দিয়ে বলল, এগুলো ওদেরকে দিয়ায়। চৈতি গম্ভীর হয়ে বলল, দুঃখিত মামি, পারবো না। তিনি অবাক হয়ে বললেন, কেন? উত্তরের অপেক্ষা না করে তিনি রুহানিয়াকে বললেন প্লেট নিয়ে যেতে। যেহেতু বাড়ির কেউ জানে না তার মনের ভিতর কি ঝড় বয়ে যাচ্ছে, তাই সে নিজেকে যতটা পারছে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। সে চৈতির মতন করে চট করেই মামির মুখের উপর না করতে পারল না। বাড়ি দীর্ঘশ্বাস গোপন করে দু হাতে দুটো পিঠার প্লেট নিয়ে এগিয়ে গেল। শুভ্র ওকে দেখে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, ও আমার মেজো কাকার মেয়ে রুহানিয়া, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সাইকোলজি নিয়ে অনার্স 2য় বর্ষে পড়ে। আর রুহানিয়া, ও হচ্ছে কাব্য, ও তিতাস, ও দেব, রামিম, জিহাদ আর শিহাব। এইভাবে এক একে নাম বলে পরিচয় করে দিচ্ছিল। রুহানিয়া ভদ্রসূচকভাবে এসে সালাম দিয়ে সেই স্থান প্রস্থান করছে। দূর থেকে ওদের পরিচয় পর্ব দেখছিল ও শুনছিল চৈতি। সে বিড়বিড় করে বলল, ও আচ্ছা, এই খাম্মাটার নাম তাহলে কাব্য। পিঠা খেতে খেতে পাশে এসে দাঁড়িয়েছে দিশা, রুহানিয়া আপু ছোট বোন, এবার কলেজে পড়ে। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো সন্ধ্যার দিকে। রুহানিয়া বাদে সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। অজুহাত হিসাবে রুহানিয়া বলেছে তার হঠাৎ করে ভীষণ মাথা ধরেছে, এই অবস্থায় সে গায়ে হলুদে থাকতে পারবে না, তাই কেউ আর তাকে জোরাজুরি করেনি। হলুদ ছোঁয়ানোর শেষে শুভ্রর বন্ধুরা গান গাইবে বলে জানালো। বড় মামি তখন ফট করে বলে ফেললেন, আমাদের ছেলে শিমুল কিন্তু খুব ভালো গান করে। চৈতির ইচ্ছা করছিল বড় মামিকে টেনে নিয়ে এসে মুখে কস্টেপ লাগাতে, কেননা সে বোকা শোকা ধরনের মানুষ, কি বলতে যে কি বলে ফেলে নিজেও বুঝে উঠতে পারে না। এই যে এখনই যে উল্টো পাল্টা একটা কথা বলে ফেলবে, চৈতি শিওর। হলেও তাই। তিনি শিমুলকে ডেকে বললেন, বাবা, সবাইকে একটা গান শোনাও তো। সবাই একসাথে হৈ হৈ করে উঠল। হ্যাঁ, জুনিয়র শিল্পী দিয়ে তাহলে গান শুরু হোক। বলল কাব্য। শিমুলটা হয়েছে আরও বোকা, বোকা মানব একটা, কিন্তু ভিতরে ভিতরে তার ব্যাপক শেয়ানাগিরি। সে তার মায়ের দিকে বোকার চাহনি দিয়ে জিজ্ঞাসা করলো, কোন গানটা গাইবো মা? একটা দেশত্ববোধক গান গা। হাই রে কপাল, গায়ে হলুদে নাকি দেশের গান। শুভ্র ভাই বিয়ে করবে নাকি নতুন করে দেশ স্বাধীন করবে ভেবেই পাচ্ছে না চৈতি। কাব্য আরও উৎসাহ দিয়ে বলল, ঠিক ঠিক, দেশের মানুষ দেশের গান দিয়েই সব কিছু শুরু করা উচিত। শিমুল উৎসাহিত হয়ে গান শুরু করলো। যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু বেঁচে। চৈতির সঙ্গে সঙ্গে শিমুলের মুখে হাত রেখে চিবিয়ে চিবিয়ে বলল, গাধা, তোর গান শুনলে বঙ্গবন্ধুর পুনরায় মরতে ইচ্ছা করতো, বেঁচে নেই না।
ওটা মরে নাই হবে। উপস্থিত সবাই একত্রে হাসছিল। আশ্চর্য বিষয় হলো মামি নিজে ওদের হাসিতে যোগ দিচ্ছে না। চৈতির আর কিছু বলার নেই, সে দীর্ঘশ্বাস নিয়ে চুপ করে রইল। শুভ্র ভাইয়ের বন্ধুদের গানের গলা বেশ ভালো, সবাই মিলে একত্রে যখন গান গাইছিল শুনতে বেশ লাগছিল। তবে গান বেশি দূর এগোলো না, এর আগেই ঝুমঝুম করে বৃষ্টি পড়তে শুরু করে। কি আশ্চর্য, আকাশে তো মেঘই ছিল না এতক্ষণ, হঠাৎ করে এমন বৃষ্টি হচ্ছে কেন? সবাই দৌড়াদৌড়ি করে ভিতরে যাচ্ছিল। এই সময় ঘটে আর এক বিপদ, উঠানে স্লিপ খেয়ে পড়ে যায় চৈতি। সবাই যে যার মতন চলে যাচ্ছে, কেউ চৈতিকে খেয়াল করছে না। বুক ফেটে কান্না আসছে চৈতির, পায়ে বেশ ব্যথাও পেয়েছে। কাঁদতে কাঁদতে হলুদ শাড়ি একদম যা তা অবস্থা হয়েছে। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে দেখলো বৃষ্টিবেশে একজন যুবক তার সামনে এসে দাঁড়িয়েছে। তার কপালের উপর পড়ে থাকা চুল বেয়ে চুপচাপ করে পানি পড়ছে। মৃদুমন্দ আলোতে চৈতি দেখতে পেল ছেলেটি কাব্য। কাব্য চৈতির দিকে হাত বাড়ি দিয়ে বলল, আরে মিস বাচ্চা পার্টি, পড়ে গেছো? ওঠো ওঠো। চৈতি কাব্যের হাত ধরে উঠে দাঁড়ালো। হেঁটে যেতে পারবে? জানতে চাইল কাব্য। চৈতি অসহায় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। অবস্থা বেগতিক, হাঁটতে কষ্ট হবে। শুভ্র তখন দৌড়িয়ে আসে, জিজ্ঞাসা করে, এখনো ভিজছিস কেন তোরা? ভেতরে চল। চৈতি কাঁদো কাঁদো স্বরে বলল, পায়ে ব্যথা ভাইয়া, কোলে নাও। শুভ্রই চৈতিকে কোলে করে ভিতরে নিয়ে যায়। যাওয়ার আগে এমনভাবে কাব্যর দিকে তাকায় যেন চোখের দৃষ্টি দিয়েই ভস্ম করবে। কাব্যর ফুকুচকে তাকায়, এই মেয়েটা এমন কেন? পরের দিন সকালে মন খারাপ করে উঠোনে চেয়ার নিয়ে বসেছিল চৈতি। তার পায়ে ব্যথা ভালো হয়নি। সবার মতো হই হুল্লোড় করে শুভ্র ভাইয়ের বিয়ে উপভোগ করা হবে না তার। তাকে হয়তো রুহানির মতন ঘরে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে। বের হয়ে এসে বসে বসে বিরিয়ানি খাচ্ছিল। এরই মধ্যে যতবার সে কাব্যকে দেখেছে ততবার খেয়াল করেছে কাব্য তাকে দেখলেই কেমন মিটিমিটি হাসছে। বিষয়টা প্রথম থেকে এড়িয়ে যেতে চাইলেও পরে আর পারল না। সে গম্ভীর দৃষ্টিতে কাব্যর দিকে তাকিয়ে থাকে। কাব্য তখন ব্যস্ত ছিল। ব্যস্ত তো সবাই, কারো নজর অন্যদিকে না থাকলেও চৈতির চাহনি কাব্যর দৃষ্টি এড়ায় না। সে মিটিমিটি হাসতে হাসতে এগিয়ে যায়। একটা চেয়ার টেনে চৈতির মুখোমুখি বসে বলে, কি ব্যাপার মিস বাচ্চা পার্টি, অমন করে তাকিয়ে আছো কেন? রাতের খাবারটা কেমন ছিল? কোন খাবার? ওই যে স্লিভ। হা 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 হা। কি ধুরন্ধর লোক, পড়ে গেছে বলে সেটা নিয়ে এখন মজা উড়াচ্ছে। চৈতি অবশ্য একটুও রাখলো না, ইনোসেন্টের মতো করে বলল, মন খারাপ লাগছে। সে কি, কেন? আমার বোধহয় বরযাত্রীর সাথে যাওয়া হবে না। পা দেখিয়ে বলল চৈতি। একটু থেমে আবার বলল, একটা কাজ করে দিবেন? কি? ওই যে মুরগির ছোট বাচ্চাটা দেখতে পাচ্ছেন, একা একদিকে দাঁড়িয়ে আছে, ওকে আমার কাছে এনে দিন। আমি তো হাঁটতে পারছি না, না হলে আমিই নিয়ে আসতাম। আমি এনে দিচ্ছি, সমস্যা নেই, কিন্তু তুমি মুরগির বাচ্চা দিয়ে কি করবে? হাতের তালুতে দাঁড় করিয়ে দেখব। ছোটবেলায় মন খারাপ হলে মা খাঁচা থেকে মুরগির বাচ্চা বের করে হাতের তালুতে দিত। কাব্য হেসে বলল, আচ্ছা ঠিক আছে। কাব্য মুরগির বাচ্চা আনতে যাচ্ছে আর চৈতি অপেক্ষা করছে সার্কাস দেখার জন্য। যেই না কাব্য মুরগির বাচ্চাটাকে তুলে নিয়ে আসছিল, অমনি মা মুরগি দৌড়িয়ে উড়ে এসে কাব্যর মাথায় উঠে গেল। ইচ্ছা মতো মাথায় টোকর দিচ্ছে। কাব্য কোনো মতেই মুরগিকে সরাতে পারছিল না। এদিকে ব্যথায় তার জীবন যায় যায় অবস্থা। চৈতি খিলখিল করে হাসছে। কাব্য চিৎকার চেঁচামেচিতে ঘর থেকে সবাই বেরিয়ে আসে। চৈতির মা বললেন, এ কি হচ্ছে? কাব্য মুরগিকে সরাতে না পেরে বাধ্য হয়ে বাচ্চাটিকে নিচে রেখে সামনে থাকা পুকুরে ঝাঁপ দেয়। চৈতি হাসতে হাসতে তার মাকে বলে, মুরগি আদর হচ্ছে মা। মেয়ে বিয়ে দিলে তার বরকে যেমন জামাই আদর করা হয়, শুভ্র ভাইয়ের বন্ধুকে করা হচ্ছে মুরগি আদর। চৈতির গালে 4টা থাপ্পড় গুনে গুনে যদি দিতে পারতো তাহলে মনে শান্তি পেত কাব্য। বেশি জোরে দেওয়া যাবে না,
ছোট্ট করে চট দিতে হবে, নতুবা মেয়েটা আবার ব্যথা পাবে। সে গায়ে পাঞ্জাবি জড়াতে জড়াতে এসব ভাবছিল আর হাঁচি দিচ্ছিল। গ্রামের নদী কিংবা পুকুরের পানিতে গোসল করার স্বভাব তার নেই একদম। সে আয়নায় দেখলো চৈতি খুঁড়িয়ে খুঁড়িয়ে এই ঘরের দিকেই আসছে। কাপড় রেগে তেড়ে মেরে এগিয়ে যায় চৈতির দিকে। তখন সবাই ছিল বলে কিছু বলতে পারেনি, কিন্তু এখন তো শিকার নিজে থেকেই ধরা দিয়েছে। অবশ্য এই রুমে কাব্য ছাড়া বাকি বন্ধুরাও রয়েছে। বন্ধুদের টপিক আলাদা, খুন করে লাশ গুম করে ফেললেও ওরা কাউকে কিছু জানাবে না। তবে এখানেও একটা কিন্তু রয়েছে, বাকিদের থেকে সুব্রত আলাদা। চৈতি যেহেতু তার কাজিন, সে নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না। সেসব চিন্তায় তার মাথা এলেও মনের মধ্যে বেশিক্ষণ থাকতে পারল না। সে একদম চৈতির নিকটে গিয়ে বলল, তুমি আমার সাথে এমনটা কেন করলে? চৈতি দরজা ধরে পিছনের দিকে হেলে দাঁড়িয়েছে। হঠাৎ এমন আক্রমে একটু ভয় পেয়েছে বটে, তবে সে পুরোদমে সাহসী হয়ে উঠল। কিছু বলতে যাওয়ার পূর্বেই রুমে একবার চোখ বুলিয়ে দেখলো সবাই রেডি হতে ব্যস্ত হয়ে আছে। হুট করে চৈতি ফ্লোরে বসে হাত পা ছড়িয়ে কাঁদতে শুরু করে। ভেবাচাকা খেয়ে তাকিয়ে আছে কাব্য। চৈতি কাঁদতে কাঁদতে বলে, ধাক্কা মেরে ফেলে দিলেন কেন? কান্না শুনে উপস্থিত সবাই এগিয়ে আসে। শুভ্র চৈতির মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে চৈতি, কাছিস কেন? চৈতি ঠোঁট বাঁকিয়ে আঙুল দ্বারা কাব্যর দিকে ইশারা করলো। ভাঙা ভাঙা গলায় বলল, উনি ফেলে দিছে। কাব্য হক চকিয়ে বলে, আমি ফেলি নাই। আপনি না ফেললে আমি পড়লাম কিভাবে? তুমি ইচ্ছা করে পড়েছ। মিথ্যে কথা, ফেলে দিয়ে আবার মিথ্যে কথাও বলছেন। শুভ্র ভ্রু কুচকে কাব্যর দিকে তাকিয়ে রয়েছে। সে জানে কাব্য কতটা দুরন্ত প্রবণ আর ফাজিল। অন্যদিকে সে তার বোনকেও খুব ভালো করেই চেনে। পিচ্চুগুলো এত চঞ্চল নেই যতটা চৈতি নিজে। সে কাকে রেখে কাকে বিশ্বাস করবে বুঝতে পারছে না। এদিকে আজ তার বিয়ে, কোনো রকম ঝামেলা না হলেই তো ভালো। সে গম্ভীর হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, বাদ দে এখন এসব। কাব্য হয়তো খেয়াল করেনি। শুভ্র চৈতিকে ধরে উঠাতে চাইছিল, হাত সরিয়ে নিল চৈতি। সে গাল ফুলিয়ে বলল, এখন তো বন্ধুর সাফাই গাইবের। এরপর সে তিতাসের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমায় একটু ওঠান তো। তিতাস হা করে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত বাড়িয়ে চৈতিকে ধরে ওঠায়। চৈতি চলে যাওয়ার পর শুভ্র মুখ গোমড়া করে কাব্যকে বলে, শুধু শুধু ওকে ফেলে দিয়ে কি হলো? কাব্য বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই ওর কথা বিশ্বাস করছিস? তাহলে কি তোর কথা বিশ্বাস করব? কাব্য আর কিছু বলল না, শুধু মনে মনে এইটুকু ঠিক করে রাখলো সে এবার আর চৈতিকে ছেড়ে কথা বলবে না। ছোট বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল, বাট এই মেয়ে ভিতরে যে শয়তানি বুদ্ধি কিলবিল করে সেটা সে খুব ভালো করেই বুঝে উঠতে পেরেছে। সে যখন ক্রোধ নিয়ে দাঁড়িয়েছিল, চৈতি উকি দিয়ে কাব্যকে চোখ টিপ দিয়ে যায়। কাব্য বেশ বুঝতে পারছে এতক্ষণ সে লুকিয়ে শুভ্রর বলা কথাগুলো শুনছে এবং সে তার উদ্দেশ্যে সাকসেস। এবার কাব্য ক্রোধ আরও বেড়ে যায়। সে বিড়বিড় করে বলে, অসভ্য পিচ্চি বাচ্চা, তোমার 12টা যদি না বাজাই আমি তো দেখিও। বরযাত্রী যারা যাবে সবাই রেডি। দরজা ধরে দাঁড়িয়ে রয়েছে চৈতি। তার বরযাত্রী যাওয়া হবে না, এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে কি আর বউ আনতে যাওয়া যায়? বাচ্চা পাটি সব হুড়মুড় করে দৌড়ে গিয়ে গাড়িতে উঠেছে। সমুদ্র মাঝপথে ফিরে এসে চৈতিকে বলে, তুমি মন খারাপ করো না সুইটহার্ট, আমি খুব জলদি বউ নিয়ে ফিরে আসবো। চৈতি ভ্রু কুচকে তাকায়। সমুদ্রের কথাবার্তা শুনে মনে হচ্ছে সে সমুদ্র দুঃখের সাগরে ভাসছে। শুভ একটা দিন, তাই সে সমুদ্রকে বকলো না। কাব্য তখন পাশ দিয়ে যাওয়ার সময় ইচ্ছে করে চৈতিকে ধাক্কা দিয়ে যায়। পড়তে গিয়েও সে আশ্রয় খুঁজে পাচ্ছিল না। সামনে তখন কাব্য ছিল সীমানার মধ্যেই। সে আর উপায়ন্ত না পেয়ে কাব্যর পাঞ্জাবি আগড়িয়ে ধরে ঝুলে পড়েছে। সমুদ্র তখন চেঁচিয়ে উঠে বলে, হায় আল্লাহ, তুমি আমার সুইটহার্টকে গলায় ঝুলিয়ে দিলে কেন? সুইটহার্ট আমার গলায় চলবে। কাব্য চৈতিকে সরিয়ে দেয়, চাপা স্বরে বলে, গলায় ঝুলে পড়ার স্বভাব কেন এত? বাজে কথা বলবেন না একদম।
বাজে কথা তুমি বলো মিথ্যাবাদী। কাব্যর হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে সমুদ্র। সে ভীষণ রেগে আছে। রেগে রেগে কাব্যকে বলছে, তুমি আমার সুইটার থেকে দূরে থাকবে বলে দিচ্ছি। কাব্য যাওয়ার আগে আঙুল নাড়িয়ে ইশারায় চৈতিকে বলে, তোমার খবর আছে। চৈতি ভেঙচে কাটিয়ে মুখ ফিরিয়ে নেয়। বাড়ি বলতে গেলে এখন প্রায় ফাঁকা। আত্মীয় স্বজন সবাই গেছে বউ আনতে। শুভ্রর মা রুহানিয়া চৈতি রয়ে গেছে। সকালে ঘুম ভাঙার পর আর রুহানিকে দেখা পায়নি চৈতি। হুট করে সে উধাও। শুভ্র যাওয়ার পর বাড়িতে ফিরেছে। কোথায় ছিল জানতে চাই বলেছে, বান্ধবীর বাসায়। চৈতি উদাস নয়নে ধীরে ধীরে হাঁটছিল। বাড়ির পিছন দিকটায় ঢোলকর্মী গাছ, পেয়ারা গাছ বেয়ে উপরে উঠছে। বেগুনি রঙের বেশ কয়েকটা ফুল আছে। একটা ফুল ছিঁড়ে নিয়ে এসে রুহানিয়ার ঘরে যায়। বিছানার উপর আধা শোয়া রুহানের শরীর কাঁপছিল। দূরত্ব কমার পর বোঝা গেল সে কাঁদছে। আপু কি হয়েছে? চৈতির গলা শুনে উঠে বসে রুহানিয়া। শব্দ করে কেঁদে জড়িয়ে ধরে। ফুপিয়ে ফুপিয়ে বলে, আমার খুব কষ্ট হচ্ছে চৈতি, আমি আর সহ্য করতে পারছি না। চৈতি জানে না কি হয়েছে, কেন ভাই রুহানিয়া এভাবে কাঁদছে। তবু সে রুহানিকে শক্ত করে জড়িয়ে ধরে। সে জিজ্ঞাসা করার সাহস পাচ্ছে না কিসের এত কষ্ট আপুর। রুহানিয়া ফুপিয়ে ফুপিয়ে নিজে থেকেই বলে, একতরফা ভালোবাসায় এত কষ্ট কেন বলতে পারিস? চৈতির ভালোবাসার সম্পর্কে কোনো ধারণা নেই। অসংখ্য ভালোবাসার প্রস্তাব পেলেও কখনো সম্পর্ক জড়ানো হয়নি তার। বান্ধবীদের দেখলে হঠাৎ মনের শখ জাগত প্রেম কি জিনিস জানার জন্য। কিন্তু বাবা মায়ের ভয়ে সে শখ পর্যন্ত আটকে আছে। তবে সে তার বান্ধবীদের হাসতে যেমন দেখেছে, কাঁদতেও দেখেছে, কিন্তু এমনভাবে তা দেখেনি। রুহানিয়া আপু ভালোবাসে কাকে? শুভ্র ভাইয়ের বিয়েটা আমি কিছুতেই মানতে পারছি না। এরপর বিস্ময়ে পালা চৈতির। সে তো ভাবতেও পারছে না রুহানিয়া শুভ্রকে ভালোবাসতে পারে। আপু শুভ্র ভাইকে ভালোবাসো ভাইয়া জানে? রুহানা কেঁদে মাথা নাড়ায়। চৈতি কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না। সে শুধু জড়িয়ে ধরে চুপ করে বসে আছে। হঠাৎ করে রুহানিয়া চোখ মুছে বলল, অন্য ঘরে যা চৈতি, আমার কিছু ভালো লাগছে না। আমি থাকি আপাই। যা প্লিজ, অসহ্য লাগছে সব কিছু। চৈতি ভয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এখন তার মন প্রচণ্ড খারাপ হয়ে গেছে। সে যদি আগে এসব জানতো তাহলে শুভ্র ভাইয়াকে বলতো সে যেন অন্য কোথাও বিয়ে না করে। ভারাক্রান্ত মন নিয়ে সে বড় কাকির ঘরে যায়। কিছু মানুষ এখানে রয়েছে। চৈতিকে দেখে বড় কাকি বললেন, চৈতি মাথা নাড়ালো। সে খাবে না কিছু। কাকি অন্য ঘরে গেলেন খাবার আনতে। চৈতিও গেল পিছু পিছু। নিজস্বরে জিজ্ঞাসা করলো, রুহানিয়া আপাইকে তোমার কেমন লাগে কাকি? বড় কাকি চৈতির দিকে তাকিয়ে মুচকি হাসলেন। বললেন, কেমন লাগবে আবার, তোরা সবাই তো আমার ছেলে মেয়ের মতন। মানে আপু বাড়ির বউ হিসেবে কেমন হবে? রুহানিয়া চমৎকার একটা মেয়ে চৈত্রী। ও যেই বাড়ির বউ হবে সেই বাড়ির লোকেরা সোনার বউ পাবে। ওর মতো মেয়েই হয় না। চৈতি উৎসাহ কণ্ঠে বলল, তাহলে শুভ্র ভাইয়ের জন্য রুহানিয়া আপাইকে বউ করে আনলে হয় না? বড় কাকির হাসি মুখটা মলিন হলো। ম্লান হেসে বলল, এমনটা আমরা ভাবিনি তো কখনো। তুই হঠাৎ এসব কথা কেন বললি? এমনি কাজ টাজ কিছু নাই তো, উঠফট সব কথা মাথায় আসতেছে। বড় কাকি হেসে খাবারগুলো হাতে নিয়ে বললেন, তুই বস, আমি রুহানিয়াকে খাবার দিয়ে আসি। সকাল থেকে মেয়েটা কিছু খায়নি। মাথা ব্যথার জন্য বউ আনতে যেতেও পারল না। চৈতি আতঙ্কিত হলো। অস্থির হয়ে বলল, না না আপাই তো ঘুমায়, এখন জাগিও না, মাথা ব্যথা বাড়বে তাহলে। ঠিক আছে, উঠলে খাবার দিয়ে আসিস। সন্ধ্যা থেকে ঝুম বৃষ্টি শুরু হয়।
রাতের বৃষ্টির মধ্যে বউ নিয়ে বাড়িতে ফেরে সবাই। কাদামাটি পেরিয়ে বাসায় ঢোকে। চৈতির সামনে থেকে প্রথম দেখলো শুভ্রর বউকে। নাম পুতুল। সত্যি সত্যি দেখতে পুতুলের মতো। আল্লাহ তাআলা সব সৌন্দর্য যেন ঢেলে দিয়েছেন। চৈতি অবাক হয়ে তাকিয়ে আছে পুতুলের দিকে। হঠাৎ করে রুহানের কথা মনে পড়ায় তার মনটা আবারও খারাপ হয়ে যায়। সকালের পর আর দরজা খোলেনি সে। সন্ধ্যায় বৃষ্টি শুরু হয়। চৈতি এতক্ষণ কাকির ঘরেই ছিল। বৃষ্টি এখনও হচ্ছে। রুহানি আপুর একটা খবর নেওয়া প্রয়োজন। সে ছাতা নিয়ে বের হয় রুহানের রুমে যাওয়ার জন্য। জিহাদ বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি থেকে বের হয়েছে। বিয়ে বাড়ি থেকে ফিরে রুমে যখন পোশাক পাল্টাচ্ছিল তখন জানলা দিয়ে দেখতে পায় একটা মেয়ে বাড়ির পিছনে বাগানে ভিজছে। মৃদুমন্ত আলোতে মনে হচ্ছে মেয়েটা রুহানিয়া। সে বিষয়টা এড়িয়ে যেতে চাইলেও পারল না, তাই বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেল। রোয়ানিয়া, কি করছেন আপনি? রুহানিয়া গাছের শক্ত একটা ডালে দড়ি বাঁধার চেষ্টা করছিল। হঠাৎ করে পুরুষালী কণ্ঠ শুনে সে ভীত দৃষ্টিতে তাকায়। জিয়াদকে দেখতে পেয়ে পাল্টা প্রশ্ন করে, আপনি এখানে? আমি এসেছি আপনার জন্য, কিন্তু আপনি এখানে কি করছেন? দড়ি হাতে পিছনে লুকিয়ে ফেলল রুহানিয়া। বৃষ্টিতে ভিজে এখন ঠান্ডা লাগছে। শীতে কাঁপতে কাঁপতে বলে, কিছু করছি না, আপনি ভেতরে যান। আপনিও চলুন। আমি যাব না। কেন? বাড়ির লোকজনকে ডাকবো আমি? রুহানে চুপ করে থাকে। জিহাদও কিছুক্ষণ নীরব থাকে। দড়িটা দেখতে পায় সে। ভ্রু কুচকে বলে, আপনি সুসাইড করতে এসেছেন? রুহানিয়া রুমের দরজা খোলা, ঘরও ফাঁকা। বাকি কারো রুমে খোঁজ পাওয়া গেল না। এবার তার ভয় লাগছে। রুহানিয়া আপা কোথায় চলে গেল? ভয়ে কান্না পাচ্ছে। সে গুটি খুটি পায়ে শুভ্র বন্ধুদের রুমে যায়। দরজা নক করতেই দরজাটা খুলে দেয় কাব্য। চৈতিকে দেখে কর্কশ কণ্ঠে বলে, এই যে মিস বাচ্চাবাটি, এখানে কি জ্বালাতে চলে এসেছো? চৈতি এসব কথার কোনো উত্তর দিল না। জিজ্ঞাসা করলো, রুহানিয়া আপাই কি এখানে? কি আজব, সে এখানে কেন থাকতে যাবে, তাও এতগুলো ছেলের রুমে? মাথা কি গেছে নাকি? মাথা যাবে কেন? কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তাই জিজ্ঞেস করেছি। না এলে বলবেন নেই। অযথাই এসব বলেন কেন? চৈতির বলার কথার ভঙ্গিটা অন্যরকম ছিল। আগের মতন চঞ্চলতা কিংবা কুটিলতা ছিল না, বরঞ্চ কথা বলার সময় তার গলা কাঁপছিল। সে পুনরায় কিছু জিজ্ঞাসা করার পূর্বেই চৈতি চলে যায়। তবে সে যাচ্ছিল বাড়ির পিছনের দিকে। এত রাতে বৃষ্টির মধ্যে বাগানের বাইরে যাওয়ার কাব্য নিজেও ছাতা নিয়ে বেরিয়ে আসে। পিছন থেকে বলে, এই তুমি এত রাতে কোথায় যাও? চৈতি প্রশ্নটা শুনেও কোনো উত্তর দিল না। পাশাপাশি হাঁটছে দুজন। কাব্য প্রশ্নের উপর প্রশ্ন করে কোনো উত্তর পাচ্ছে না। বিদ্যুৎ চমকানোর শব্দেই চৈতি ভয় পায়নি, এটা দেখে কাব্য বেশ অবাক হয়। বিড়বিড় করে বলে, কি মেয়ে রে বাবা, ভয় লাগে না? আমি আপনার মতো এত ভীতু নই। অসভ্য মেয়েরা এমনই হয়। কিছুটা সামনে এগিয়েছিল চৈতি। কাব্যর এই কথা শুনে রাগ এসে কিছু বলার জন্য ঘুরে দাঁড়িয়ে বলল, শোনেন। পিছনে তাকিয়ে দেখে কেউ নাই। ভয় পেয়ে যায় চৈতি। কোথায় গেল? এটা কাব্য ছিল নাকি ভূত? গোগানির শব্দ তখন ভেসে আসে। আমি এখানে। চৈতি চারিদিকে দৃষ্টি বুলিয়ে বুঝতে পারে গোগানির শব্দ আছে পাশের গ্রামের কচুর ঝোপ থেকে। ওখানে নোংরা পানির অভাব নেই। সে এগিয়ে যায়। আপনি এখানে কি করছেন? চৈতির বোকা বোকা কথা শুনে মেজাজটা চটে যায় কাব্যর। একই তো স্লিপ খেয়ে ওখানে পড়ে গেছে, তার উপর এমন উদ্ভট প্রশ্ন। সে চিবিয়ে চিবিয়ে বলল, কচু খেতে আসছি। কচু কচু। কাব্যর তেরা পাকা কথা শুনলে মেজাজ খারাপ হয় চৈতির। সে চিবিয়ে চিবিয়ে বলে, কচু খাওয়ার ইচ্ছে জাগলে কাকিকে বলতেন, রান্না করে দিত। বাজে কথা বলবে না তো। কথার ধরনেও বোঝো না আমি কিভাবে বলেছি? না, আমি এত কিছু বুঝি না। বুঝতে হবে না বেয়াদব মেয়ে, আমাকে ধরে তোলো। যেই মেয়ের মাঝে সুয়াদব আছে তাকে গিয়ে বলুন তুলতে, আমি পারবো না।
চৈতি সত্যি সত্যি সেখান থেকে চলে গেল। বাড়ির পিছনেও পেল না রুহানিয়াকে। এবার তার ভয় লাগছে, রুহানিয়া কোথাও চলে যায়নি তো। সে নিরাশ হয়ে ঘরে ফিরে শঙ্কিত মনে আশঙ্কার কথা কাউকে বলতেও পারছে না। এদিকে অস্থিরতা বুকের ভিতরটাই হাঁসফাঁস করছে। সুমুদ্র দৌড়িয়ে আসে ঘরের ভিতরে। চৈতি হাত ধরে বলে। রুহানিয়ার ডাক শুনে বেশ চমকে যায় চৈতি। সময় বিলম্ব না করে তখনই উঠে দাঁড়ায় সে। মিস রোহানিয়া, এমন কোন শখের ভিতর আছেন আপনি? কি জন্য সুসাইড সমাধান মনে করছেন? জিহাদের প্রশ্নের উত্তরে রুহানিয়ার কাছে থাকলেও সে কোনো উত্তর দিতে পারল না। জিহাদ তার নীরবতাকে প্রশ্রয় না দিয়ে বলল, চুপ করে থাকবেন না, উত্তর দিন। আমি আপনাকে এত কিছু বলতে বাধ্য নই। তাহলে আমি আপনার বাসায় ইনফর্ম করি, সেটা নিশ্চিত ভালো হবে না? আপনি আমাকে ট্রেট করছেন? আপনার যদি মনে হয় আমি আপনাকে ট্রিট করছি তাহলে ওটাই ধরে নিন। তবুও আমি জানতে চাই এমন জঘন্য পথ বেছে নেওয়ার কারণ কি? আমি বলতে পারবো না। বেশ, বলতে হবে না। তবে আমি একটা কথা বলছি, সুসাইড কখনোই সমাধান হতে পারে না। আমি এতটুকু অন্যতম বুঝতে পারছি। আপনি হয়তো এমন কোনো সিচুয়েশনে আছেন যেখানে কষ্টর পরিমাণটা অনেক বেশি। কিন্তু একটা কথা কি জানেন, দুনিয়াতে সর্বদা সুখ আশা করা বোকামি। জীবনে কখনো একই নিয়মে একই গতিধারায় চললে হবে না, চলতে পারবেন না। সিনতর মতো ভেসে ভেসে হয় একুল যাবে, নয়তো ওকুলও যাবে। এর এক কূলে থাকা সুখ, অন্য কূলে দুঃখ। আপনার সুখের সময়টা এটা মনে রাখতে হবে। হয়তো খুব নিকটই আপনার দুঃখ অপেক্ষা করছে, আর আপনি যখন দুঃখই থাকবেন তখন এটাও জেনে রাখবেন, দুঃখর পরে আসবে সুখ। কোরআনেও এই সম্পর্কে বলা হয়েছে জানেন, সুখ দুঃখ মুদ্রা এক পিঠ ও পিঠ। এটা আপনার মনে হতে হবে, বিশ্বাস করতে হবে, কারণ এটাই বাস্তবতা। আর বাস্তবতা কখনোই সহজ সরল হয় না। এর প্রতি সমীকরণ জটিল। আপনাকে বুদ্ধি দিয়ে নয়, জ্ঞান দিয়েও নয়, আবেগ দিয়েও নয়, বরং ধৈর্য এবং বিবেক দিয়ে জটিল সমীকরণ সমাধান করতে হবে। আপনি যতই সুসাইড করতে থাকেন না কেন, এতে সেই কাঙ্গভগ্নি জিনিসটা আপনি কখনোই পাবেন না। আপনি আসলে কিছুই পাবেন না, শুধু হারাবেন। ইহকাল পরকাল দুটোই হয়ে যাবে আপনার জন্য জাহান্নাম। আর হারাবে আপনার পরিবার। ছোট থেকে আদর দিয়ে, যত্ন দিয়ে, প্রশ্রয় দিয়ে, সব কিছু দিয়ে তিলে তিলে আপনাকে বড় করেছে, তারা আপনাকে হারাবে। তাদের এত ভালোবাসা ও ত্যাগ মূল্য হিসাবে আপনি নির্বিঘ্নায় কষ্টের উপর দিয়ে যাবেন। রুহানিয়া ফুপিয়ে কেঁদে ওঠে। জিয়াদ দীর্ঘশ্বাস নিয়ে বলে, প্লিজ কাঁদবেন না। আপনার কাছে আমার অনুরোধ, সুসাইডের মতো জঘন্য কাজটা করবেন না। আমি আপনার সম্পর্কে শুনেছি, আপনি অনেক ব্রিলিয়ান্ট। সুসাইড করে বোকারা। রুহানিয়া কাঁদছে এখনো। জিয়াদ বুঝতে পেরেছে রুহানিয়ার মাথা থেকে আপাতত সুসাইডের ভূত নেমেছে, তাই সে খুব কোমল স্বরে বলল, এখন রুমে যান, আসুন। দড়িটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলল জিহাদ। তারপর দুজনে অন্য সাইড দিয়ে ঘুরে বাড়িতে এসেছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে জিহাদের বলা কথাগুলোকেই ভাবছিল রুহানিয়া। চৈতি হন্তদন্ত হয়ে রুমে আসে তখন। কোথায় ছিলে তুমি? জানো তোমায় কত খুঁজেছি আমি। চৈতির উত্তর না দিয়ে রুহানিয়া বলল, তোরা ঢাকায় ফিরবি কবে? বৌভাতের পরের দিন। কেন? আমিও যাবো তোদের সাথে। এখানে আমি থাকতে পারবো না, দম বন্ধ হয়ে মারা যাব। চৈতি পিছন থেকে রুহানিয়াকে জড়িয়ে ধরে বলল, এসব বলো না আপু, তুমি আমাদের সাথেই ঢাকায় থাকবে, শুধু বৌভাতের অনুষ্ঠানটা শেষ হোক। রুহানিয়া স্মিত এসে চৈতির মাথায় হাত রাখলো। কাব্য কাদামাটি নিয়ে ঘরে আসে। তিয়াস চিৎকার করে বলে, খেয়েছি, অনেক মজা। তুইও খাবি? চল যাই খেয়ে আসি। কচুর ঝোপের মধ্যে গড়াগড়ি খাওয়ার অনেক মজা, বুঝলি? পাগল হয়ে গেলি নাকি তুই? এবার কাব্য বলে, হ্যাঁ, পাগল হয়েছি। ওই বেয়াদব পিচ্চি বাচ্চা মেয়েটা আমায় পাগল বানিয়েছে। কার কথা বলছিস? কার কথা বলবো আবার?
চৈত্রীর কথা। ও আবার তোকে কি করলো? কি করেনি সেটা জিজ্ঞেস কর। আসার পর থেকে আমাকে নাকানি চোবানি খাইয়ে যাচ্ছে। জিয়াদ শব্দ করে হাসতে হাসতে বলে, এসব কথা আমাদের সাথে বলিস না, ঠিক আছে? কিন্তু অন্য কারোর সাথেও বলবি না। মান ইজ্জত রাখবি না। এতটুকুন বাচ্চা মেয়ে তোকে নাকা চোকামি খাওয়াইলো। হাসিস না তো, ওইটা বাচ্চা না ধানি লঙ্কা। ওই মেয়েকে তো আমি ছাড়বো না, দেখিস। আচ্ছা, রাগারাগি পরে করিস, এখন যা পোশাক পাল্টে আয়। বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে খেলার মাঠে। চৈতি আজ সুন্দর করে সেজেছে। গাঢ় হলুদ রঙের একটা লেহেঙ্গা পরনে তার, ওড়নাটি গোলাপি কালার। সে যখন খাওয়ার জন্য যাচ্ছিল, কাব্য আর চোখে চৈতিকে দেখে। ওকে শুনিয়ে শুনিয়ে জিহাদকে বলে, মানুষের যে কমন সেন্সের এত অভাব। বৌভাতের দিন পড়েছে হলুদ ড্রেস, আজ গায়ে হলুদ না বৌভাত সেটাই মনে হয় জানে না। চৈতি তেড়ে মেরে এগিয়ে এসে বলে, খোঁচা মেরে কথা বলছেন কেন? কাব্য আকাশ থেকে পড়ার মতন ভঙ্গি করে বলল, নাটক করবেন না বলে দিচ্ছি। চৈতি আর কিছু না ভেবে কাব্যর গলা চেপে ধরে বলল, আপনি অসহ্য রকমের এক ফাজিল লোক। জিয়াদ কোনো রকম ওকে ধরে সরিয়ে বলে, রাগে ফুঁসে উঠে চৈতি যাওয়ার আগে বলে যায়, অসভ্য লোককে অসভ্যতা শিখিয়ে দিলেন। জিয়াদ কেন জানি না সবখানে রুহানিয়াকে খুঁজছিল, কিন্তু রুহানিয়া আসেনি। সে আর না পেরে চৈতিকে ডেকে জিজ্ঞাসা করেই ফেলে, রোহানি আসেনি? না তো, কেন? না এমনি। কেন আসেনি তা জানো কিছু? চৈতি মিথ্যা করে বলল, অসুস্থ একটু। হো। কিছুটা বিষণ্ণ দেখালো জিহাদকে। চৈতি হঠাৎ তখন লাফিয়ে ওঠে। খুশি আর উত্তেজনায় খেয়াল করেনি কাব্য তখন জিহাদের পাশে এসে দাঁড়িয়েছে। সে ডান দিকে তাকিয়ে জিহাদ ভেবে কাব্যের হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, ওই তো আপাই আসছে। জিহাদ এবার সেদিকে তাকালো। লাল রঙের জর্জেটের শাড়ি পরেছে রুহানিয়া, চুলগুলো খোপা করা, খোপায় আবার ফুলের মালা রয়েছে। কি ফুল জিহাদ দূর থেকে চিনতে পারল না। তার বুকটা হুট করে মোচড় দিয়ে ওঠে। কেমন যেন চিনচিনে একটা ব্যথা, নতুন এক ব্যথার সাথে পরিচিত হলো যেন। নাম কি এই ব্যথার? এদিকে কাব্য দাঁতের দাঁত চেপে চৈতির দিকে তাকিয়ে রয়েছে। এবার সে ধমক দিয়ে বলে, আপাই এসেছে তাতে তুমি হাত ধরে বাদরের মতো লাফাচ্ছ কেন? হাত ধরেছ ভালো কথা, তাতেও তো তুমি ক্ষান্ত হওনি। বন মানুষের মতো নখ হাতে, দেখো তো খামচি দিয়ে কি করলে। চৈতি হাতের দিকে তাকিয়ে দেখলো নখের দাগ খুব গাঢ় হয়ে আছে। সে আমতা আমতা করে বলল, বুঝতে পারিনি, সরি প্লিজ। রাখো তোমার সরি, ভাগো এখান থেকে। চৈতি দৌড়িয়ে চলে যায় রুহানিয়ার কাছে। শক্ত করে জড়িয়ে ধরে বলে, আপাই রে, তোমাকে যে কি সুন্দর লাগছে, হায় আল্লাহ। আমার আপন কোনো ভাই থাকলে শিওর তার বউ করে নিতাম তোমায়। পাশ থেকে তখন জিহাদ বলে, তুমি চাইলে আমি তোমার ধর্মে ভাই বোন হতে পারি। চৈতি ভ্রু কুচকে তাকায়। জিহাদ বলে, মজা করছি। হেসে ফেলে চৈতি। হলে মন্দ হয় না। চৈতি দিশের সাথে খেতে চলে যায়। রুহানিয়া একবার জিহাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে পুনরায় দৃষ্টি নামিয়ে নেয়। জিহাদ এমনভাবে তাকিয়ে আছে যে তার এখন লজ্জা লাগছে। সে কণ্ঠ খাদে নামিয়ে বলে, থ্যাঙ্কস। থ্যাঙ্কস কিসের জন্য? কাল আমায় বোঝানোর জন্য। কি বলেন? এত বড় উপকার করলাম আর আপনি শুধু থ্যাঙ্কস দিলেন? আর কি চাই? আমি তো ভাবলাম সোজা হাত ধরে কাজী অফিসে নিয়ে যাবেন। রুহানের চোখ বড় বড় করে তাকায়। জিহাদ হেসে বলে, মজা করলাম। এনিওয়ে, আপনাকে খুব সুন্দর লাগছে। ওদের কথার মাঝে চৈতি কাঁদতে কাঁদতে ফিরে আসে। রুহানিয়া অস্থির চিত্তে বলে, ওদের কথার মাঝে চৈতি কাঁদতে কাঁদতে ফিরে আসে। রুহানিয়া অস্থির চিত্তে বলে, কি হয়েছে? কাঁদিস কেন? চৈতি কিছু না বলেই জোর করে চলে যাচ্ছিল। রুহানের তাও বারবার জানতে চায়,
কাঁদতে কাঁদতে চৈতি বলে, উনি আমার জামা নষ্ট করে দিছে। দিশাও ছুটে আসে তখন। ওর কাছে জানা যায় কাব্যর হাত থেকে তরকারির ঝোল পড়েছে চৈতির লেহেঙ্গার। তবে চৈতির ভাষ্যমতে কাব্য প্রতিশোধ নেওয়ার জন্য কাজটা ইচ্ছা করেই করেছে। রুহানিয়া জাহিদের থেকে বিদায় নিয়ে চৈতিকে নিয়ে বাড়িতে ফিরে গেল। নতুন কোনো ড্রেসও পরবে না। মোট কথা চৈতি যাবেই না আর ওখানে। মামা মামি কাকা কাকি এসেও চৈতিকে বুঝিয়ে রাজি করাতে পারল না। শেষে বাধ্য হয়ে শুভ্র এসে বোঝানোতে রাজি হয়েছে। সে কাব্যকে বকাঝকা করবে চৈতির সামনে, এটা হলো শর্ত। রুহানিয়া ওর মায়ের অন্য একটা লাল শাড়ি চৈতিকে পরিয়ে দিয়েছে। রুহানিয়া যেভাবে সেজেছে চৈতিকেও সেভাবেই সাজিয়ে দিয়েছে। শুভ্র এতক্ষণ বাইরে অপেক্ষা করছিল। চৈতিকে দিয়ে বিশ্বাস নেই, মদ চেঞ্জ হতে সময় লাগবে না, তাই সে নিজেই সাথে করে নিয়ে যায়। প্রশংসার বাণী হিসাবে বলে, তোকে বোবো লাগছে পাখি। চৈতির মুখ গোমড়া করে রেখেছে। কাব্যকে হেনস্থা না করা পর্যন্ত তার শান্তি নেই। দূর থেকে কাব্য ওদেরকে দেখতে পায়, সে দৃষ্টি সরাতে পারছে না। শাড়িতে চৈতির বাচ্চা বাচ্চা ভাবটা একদম বোঝা যাচ্ছে না, সম্পূর্ণ মনে হচ্ছে। একজন পরিপূর্ণ নারী, সর্বত্র পূর্ণতার ছাপ। শাড়িতে কি আলাদা কিছু আছে? এই পোশাকটা এমন কেন? এমন কি আছে এই পোশাকে যেটার সাথে বাকি পোশাকের এত তফাৎ? শাড়ি বুঝি এভাবেও চঞ্চল ছোট্ট একটি মেয়েকে পূর্ণতা দান করতে পারে? জিহাদ বিড়বিড় করে বলে, বেটা আবার শাড়িতে ঝোলটা ফেলে দিস না। শুধু শুধু বাচ্চা মেয়েটা পেছনে লাগার দরকারটা বা কি তোর? কাব্য আনমনে বলে, তখন আসলেই কাজটা ঠিক হয়নি। তখন না আমি ইচ্ছে করে ওর ড্রেস নষ্ট করতাম, আর না এইভাবে নিজে ফেসে যেতাম। নিজের পায়ে তো নিজেই কুড়ালটা মেরেছি। কি বলেছে সব? চৈত্রীকে দেখে সর্বনাশ বুঝি হয়ে গেছে আমার। পাগল। এই বলে জিহাদ রুহানের কাছে চলে যায়। চৈতি কাব্যর সামনে দিয়ে যাওয়ার সময় ভেঙচি কেটে দৃষ্টি সরিয়ে নেয়। কাব্য আবেশিত হয়ে বলে, তুমি অপরূপা চৈত্র। লোকজনের সরগম, সকলেই খাওয়ায় ব্যস্ত। চারিদিকে অল্প স্বল্প হইচই হওয়া সত্ত্বেও কাব্যর বলা কথাটি চৈতির কর্ণকুহরে হানা দেয়। শুভ্রকে স্টেজে পাঠিয়ে দিয়ে দুকদম ফিরে আসে সে কাব্যর কাছে। চৈতিকে এতটা কাছাকাছি পেয়ে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কাব্য। এত সুন্দর সে বোধ হয় ইতিপূর্বে কখনো দেখেনি। চোখের পলক নড়ছে না, তবে হৃদকম্পন হচ্ছে প্রচণ্ড। এমনটা তো হওয়ার কথা ছিল না কখনো। চৈতি কোমরে হাত গুজে ভ্রু কুচকে তাকিয়ে আছে। কাব্যর ঠোঁটের কোণে এক চিলতে হাসি, দু চোখে অমায়িক মুগ্ধতা। বুঝরা মসৃণ হওয়ার বদলে আরও খানিকটা কুচকে গেল চৈতি। এরকম মুখাভাব করা কাব্যকে সেও তো প্রথম দেখল। সে বাম্ভ্র নাচিয়ে বলে, এই যে মিস্টার, আমার নাম চৈত্র নয়, চৈত্রী। আর তখন থেকে ওরকম করে তাকিয়ে কেন আছেন? তুমি সুন্দর তাই। ফ্লার্ট করছেন? কথাটা অনেকটা ঘোরের মাঝে বলে ফেলেছিল কাব্য। চৈতি করার কথা শুনে সে নিজেকে অল্প সময়ের জন্য হলেও সামনে নিল। পাঞ্জাবির কলার ঠিক করে বলল, তুমি ফ্লার্ট করার মতো মেয়ে নাও। বাই দ্য ওয়ে, চৈত্রী থেকে চৈত্র নামটা বেশি সুন্দর। তাই আগে বলবেন না? তাহলে বাবা মাকে বলতাম চৈত্রী নাম পাল্টে চৈত্র রাখতে। কাব্য হেসে ফেলে। চৈতি এই প্রথম খেয়াল করলো হাসলে কাব্যকে সুন্দর লাগে। কাব্য বলল, না বলে ভালোই করেছ। চৈতি কিছু বলল না, জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল। কাব্য বাপেসে হাসিটা হেসে চৈতির চোখে চোখ রেখে বলল, ভালো হয়েছে। এই জন্যই যে চৈত্র নামে শুধু আমি ডাকবো। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। বলে চৈতি সেখান থেকে চলে যায়। কাব্য হাসি, যাওয়ার পথে তাকিয়ে থেকে বলে, শুধু পাগল নয় চৈত্র, তুমি তো আমায় বদ্ধ উন্মাদ বানিয়ে ফেলেছ এক দেখাতেই। অনুষ্ঠানের সব শেষ, এবার বাড়িতে ফেরার পালা। সব কাছে রাতের মধ্যে গোছগাছ করে রাখতে হবে। সকালের ট্রেনে মিস দেওয়া যাবে না। তাই ক্লান্ত লাগা সত্ত্বেও সবাই এখন ব্যাগ প্যাকিং করছে। চৈতির মা ওর ব্যাগ গুছিয়ে দিচ্ছে, তাই তার আর কাজ নেই কোনো। সে রুহানের রুমে এসে শুয়ে পড়েছে। খুব সম্ভবত এর মাঝে ঘুমিয়েও পড়েছে।
সমুদ্র খুব হই হুল্লোড় করে রুমে ঢুকলেও যখন দেখলো চৈতি ঘুমিয়েছে তখন সে পা টিপে টিপে এগোলো। মন খারাপ করে রুহানের ব্যাগ গোছাচ্ছিল। যত সে সবার সামনে ভালো থাকার অভিনয় করুক না কেন, দিন শেষে ভীষণ কষ্ট হয়। তবে এটা ধ্রুব সত্য যে তাকে ওর ঘর থেকে বের হয়ে আসতে হবে। শুভ্র এখন বিবাহিত, ওকে নিয়ে ভাবাটা অন্যায়। এখান থেকে বের হতে হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু তাকে পারতেই হবে। সমুদ্রকে দেখে চোখের কোণা থেকে পানিটুকু মুছে বলল, কি রে হিরো, এখানে কি? সমুদ্র চাপা সারা জিজ্ঞাসা করলো। সুইটার ঘুমিয়েছে? রুহানিয়া হেসে সমুদ্রের মাথায় হাত বুলিয়ে বলে, হ্যাঁ, তোর সুইটহার্ট ঘুমায়। এখন কি দরকার ওকে? সুইটহার্টকে তো দরকার নেই, তোমাকে দরকার। রুহানের চোখ দুটো বড় বড় হয়ে যায়। সমুদ্র গাল টিপে ধরে বলে, শেষমেশ কি তুই আমাকে ও লাইন মারছিস? ব্যথা লাগছে আপু। লাগুক, তোর ফাসলামো ছুটাবো আমি। সমুদ্র নিজেকে ছাড়িয়ে নিয়ে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। বলল, তুমি তো আমার আপু হও, তোমায় কেন লাইন মারবো? চৈতিও তো তোর আপু হয়, ওকে কেন লাইন মারিস? ছি, ও আমার সুইটহার্ট হয়, ওকে কি আমি আপু ডাকি? তুমি আমার আপু হও, তাই তোমাকে আপু ডাকি। সমুদ্রকে কিছুটা গম্ভীর দেখালো। রুহানের শব্দ করে হেসে ফেলে। বসা থেকে উঠে আবারও ব্যাগ গোছাতে গোছাতে বলে, আচ্ছা, এখন আমাকে কি দরকার তোর শুনি? তোমাকে আমার দরকার নেই, শুভ্র ভাইয়ার বন্ধুর দরকার। রুহানিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করে, কোন বন্ধু? কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, জিহাদ ভাইয়া। তার আমাকে কি দরকার? জানি না তো, আমায় বললো তোমাকে একটু ডেকে দিতে। কোথায় সে? ছাদে। আচ্ছা, তুই যা। সমুদ্র দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে এসে বলে, আপু, একটা কথা বলি। কি? সুইটহার্টকে গালে একটা চুমু দেই। রুহানের চোখ পাকিয়ে বলে, ভাগ এখান থেকে। সমুদ্র দৌড়িয়ে চলে যায়। রুহানিয়া হাসে। চৈতির দিকে এক পলক তাকিয়ে আর্দ্রভাবে চুলে হাত বুলিয়ে দেয়। হেসে মনে মনে বলে, সমুদ্রটা চৈতির বড় হলে নির্ঘাত সমুদ্র ওকে ছাড়া কাউকেই বিয়ে করতো না। ব্যাগ সম্পূর্ণ না গুছিয়ে ছাদে গেল রুহানিয়া। সিঁড়ি ভেঙে উপরে উঠলে দেখতে পেল জিয়াদ ছাদে পায়চারি করছে। সে রুহানিয়াকে দেখে বলল, এতক্ষণ লাগে আসতে? এত অস্থির দেখাচ্ছে কেন? কি হয়েছে? জিয়াদ নিজেকে সামলে নিল। বলল, কই না তো, আপনার আসতে দেরি হলো তাই জিজ্ঞেস করলাম। ব্যাগ গুছাচ্ছিলাম। কাল তো আপনারা ঢাকা চলে যাবেন তাই না? হ্যাঁ। এত বড় ডিসিশন, কিছুদিন অন্য কোথাও থেকে ঘুরে আসলে আপনার ভালো লাগবে। রুহানিয়া কিছু বলল না। জিয়া কিয়ৎক্ষণ নীরব থেকে বলল, আপনি ঢাকা গেলে কি আমাদের দেখা হবে? রুহানিয়া আকাশের দিকে তাকায়। কেন জানি ভারী দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে আসে। রেলিংয়ের উপরে দুহাত রেখে বলে, আল্লাহ চাইলেই হবে। আপনার ইচ্ছে নেই? রুহানিয়া চুপ থাকে। জিহাদ বলে, আচ্ছা, যে কথা বলার জন্য ডেকেছিলাম বলবো? অবশ্যই। কিছু মনে করবে না তো? সেটা তো আপনিও বলেছেন, সেই কথার উপর নির্ভর করছে। জিয়াদ হাসল। বলল, আপনার ফোন নম্বরটা কি পাওয়া যাবে না? মানে তাহলে ঢাকা যাওয়ার পর আপনার সাথে চাইলেই দেখা করা যাবে। রুহানিয়া কিছুক্ষণ চুপ করে থেকে জিহাদকে নিজের ফোন নাম্বারটা দিয়ে ছাদ থেকে নেমে আসে। কাব্যের সাথে চৈতিরা দেখা হয়নি। সকালে ঘুম ভাঙার আগেই চৈতিরা চলে গিয়েছে। রুম পেরিয়ে উঠানে আসতেই কাব্য কেমন যেন সব কিছু ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে।
আজ বাচ্চাদের হইচই নেই, বাকিরা বাকিদের মতন ব্যস্ত। সে জানে না চৈতিদের কখন যাওয়ার কথা, শুধু এতটুকু জানতো আজ ওদের মতন চৈতিরাও চলে যাবে। সে উদাস নয়নে উঠানের একপাশে বসে, দৃষ্টি মাটিতে স্থির। চোখের পাতায় গতকালের শাড়ি পরিহিতা কাব্য সেই চৈত্র, কিন্তু আজ তার উপস্থিতি নেই, চলে গেছে। তবে সে অনিচ্ছুকভাবে কষ্ট পাচ্ছে নাকি নিজে নিজেই চৈতিকে নিয়ে বেশি ভাবছে বলে কষ্ট পাচ্ছে বুঝতে পারছে না। তবে বুকের ভিতর এই নতুন ব্যথাটি ভয়ঙ্কর যন্ত্রণাময়। ঘুমু ঘুমু চোখে তিতাস এগিয়ে আসে, হাই তুলে কাব্যর কাঁধে হাত রেখে বলে, কি রে, এখানে কেন বসে আছিস? রেডি হ, যাবি না? কাব্য এক পলক তাকিয়ে থমকায়। স্থির মস্তিষ্কে চিন্তা করে দেখে তার ভীষণ কষ্ট হচ্ছে। এতটাই কষ্ট হচ্ছে যে সে কথাও বলতে পারছে না, অথচ তার না হয়েছে বিচ্ছেদ আর না আছে বিরহ। শুধুমাত্র কারোর অনুপস্থিতিতে কি এতটা ব্যথা, ক্লেশ বুকের ভিতরে টর্নাটার মতন ঝড় তুলে দিতে পারে। শব্দটি বোধ হয় কারোর নয়, বরঞ্চ চৈতির হবে। কারেকশন করলে লাইনটা হয়, শুধুমাত্র চৈতির অনুপস্থিতিতে সে এতটা ক্লোজ বোধ করছে। এলোমেলো চিন্তা গুছিয়ে উত্তরতে দেয়া দৌড়ে থাক, ঠিক মতন হুহাও করতে পারছে না। কেমন ব্যথাতুর দৃষ্টিতে সে তাকিয়ে রয়েছে তিতাসের দিকে। কাব্যর উদাস ভঙ্গি ব্যথাতুর দৃষ্টি দেখে তিতাস কিছুটা ঘাবড়ে যায়। কপালে হাত রেখে জিজ্ঞাসা করে, অসুস্থ নাকি তুই? কাব্য প্রলম্বিত দীর্ঘশ্বাস নিয়ে বলল, না, ঠিক আছি। শুভ্রর উপস্থিতি ঘটে তখন। সে দুই বন্ধুর দিকে এগিয়ে এসে বলে, কিরে, তোরা এখনো ফ্রেশ হসনি? খাবি কখন? কাব্য রহস্য হয়ে বলল, এই তো এখন ফ্রেশ হয়ে রেডি হব। বাকি সবাই কি চলে গেছে? বাকি সবে কারা? ছোট মামারা তো আর চৈত্রীরা চলে গেছে, সাথে রোহানিরাও গেছে। কদিন নাকি ঢাকায় বেড়াবে। কাব্যর বুকের ভিতরে বয়ে চলা কষ্টের নদীর স্রোত হু হু করে বাড়তে থাকে। এই সুতো সে ঠাঁই পাচ্ছে না। যার কথা মনে পড়লে আগে রাগ হতো, তার কথা মনে পড়ে এখন কষ্ট হচ্ছে। হায়রে নিয়তি, অপছন্দের ব্যক্তিও বুঝি বুকের এতটা দখল করে নিতে পারে? পারেই তো। না পারলে কি আর কাব্যর মতন বুঝদার একজন ছেলে চৈতির জন্য এমন হুয়াতাস করে? সকালে নাস্তা সেরে ওরাও সবাই গ্রাম থেকে ঢাকায় ফেরার জন্য রওনা হয়। সাদা রঙের গ্রিল বেয়ে 3-4টে করলা গাছ অনেক উঁচু অবধি চলে গেছে। গাছগুলোর বয়স বেশি নয়। চৈতি গাছের ভীষণ শখ, তার মায়ের মতোই। মা ছাদে বাগান করেছে আর চৈতি করেছে বারান্দায় বাগান। তার বারান্দায় ফুলের পাশাপাশি রয়েছে করলা গাছ ও পুঁই শাক গাছ। পুঁই শাক গাছ খুব একটা না বাড়লেও করলা গাছ তরতর করে অল্প সময়ের মধ্যে বেড়ে গেছে। গ্রাম থেকে ঢাকায় ফিরে চৈতি যখন দেখতে পায় তার করলা গাছ দুটো হলুদ ফুল ফুটেছে, তখন তার খুশি দেখে কে? মাকে সে ফুল দুটো দেখিয়েছে বলে কিছুক্ষণ মায়ের সঙ্গে আহ্লাদ করে সে। রুহানিয়াকে আগ্রহ ভরে দেখিয়েছে, দেখো আপু, দেখো আমার করলা গাছে ফুল ধরেছে। রুহানিয়া প্রত্যুত্তরে মুচকি হেসেছিল। এখন গধূলি বিকেল। রুহানিয়া বারান্দাতে দাঁড়িয়ে আকাশ দেখছে। মৃদু মৃদু বাতাস করলা গাছের পাতাগুলো নড়ছিল। তার বুকের ভিতরে চাপা কষ্টগুলো একটু একটু করে বাড়ছিল। শত চেষ্টা করেও শুভ্রকে পুরোপুরি ভুলতে পারছিল না। সময় লাগবে সে জানে, কিন্তু এই সময়ের সীমা যে কতটা তা সে জানে না। আর জানে না বলে স্বস্তি পাচ্ছে না, শুধু তাদের দাঁত চেপে ধৈর্য ধরে রাখছে। নীরবে কখনো কখনো আবার চোখের পানিও ফেলছে। ভেবেছিল শুভ্রের থেকে দূরে আসলে হয়তো ভালো থাকবে, অথচ তার ভাবনা ভুল ছিল। কোনো কিছু করে সে ভালো থাকতে পারছে না। কষ্ট তার পিছুই ছাড়ছে না। মাগরিবের আজানের পর চৈতিকে নিয়ে ছাদে হাঁটছিল রুহানিয়া। সেই সময়ে জিহাদের নাম্বার থেকে ফোন আসে। গতকাল নাম্বার দেওয়ার পর সাথে সাথে মেসেজ করেছিল জিহাদ। এটা আপনার নম্বর? রুহানা বুঝতে পেরেছিল এই আমিটা জিহাদ। পরিচিত যে কারণ নাম্বার সে ফোনে সেভ করে রাখে, এমনকি প্রয়োজনে কলেজ ভার্সিটির ক্যারানের নাম্বারও। রুহানিয়া একবার চৈতির দিকে তাকালো। ও ফোন নিয়ে আকাশের ছবি তুলছিল। আরও কিছুটা দূরত্বে সরে গিয়ে রুহানিয়া ফোন রিসিভ করে সালাম দিয়ে বলল, কেমন আছেন? জিহাদ সালামের উত্তর নিয়ে বলল,
আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ। কথাটি বলার সময় রুহানের ভিতর থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, যেটা জিহাদও শুনতে পায়। আর সে এটার আন্দাজ করে নেয় রুহানে ভালো নেই। জিহাদ বলল, কি করছেন এখন? সাদে হারছি। এই সময় ছাদে কি করছেন? রুহানিয়া মৃদু হেসে বলল, ভয় পাওয়ার কিছু নেই, লাভ দেব না। এই সময় সাদের হাওয়া ঠান্ডা থাকে বেশি, তাছাড়া সাথে চৈতিও আছে। ও আচ্ছা, দুই বোনে ছাদে? জি। কিছুক্ষণ নীরবতা। মনতা কাটিয়ে জিহাদ কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, আসলে আরও আগে ফোন করতাম, কিন্তু আপনি কি না কি ভাববেন তাই সাহস পাইনি। তাই দেরি করে দেওয়াতে কি কিছু ভাবতে পারি না? জিহাদের কিছুটা ভয় লাগলো। সে বিষণ্ণতায় ডুবে গিয়ে বলল, আপনি কি রাগ করছেন? কথা বলতে না চাইলে আমি আর আপনাকে বিরক্ত করব না। কে বলল আমি বিরক্ত হয়েছি? তাহলে এই কথা বললেন যে? আপনি অযথা কৈফিয়ত দিলেন, তাই আপনার কথার পিঠে ওই কথাটি বলেছি, বিরক্ত হয়নি। থ্যাঙ্কস টু আল্লাহ। কথাটা বিড়বিড় করে বলে গলা খাকারে দিয়ে ফের বলল, একটা কথা বলবো? বলুন। কিছু মনে করবে না তো? বকবে নাও তো? আচ্ছা। আপনি তো ধানমন্ড আছেন তাই না? জি। আমি মসানপুরে থাকি, দূরত্ব কিন্তু খুব বেশি নয়। তাই বলছিলাম যে দেখা করবেন আজ এক্ষুনি। সাহস নিয়ে কথাটা বললেও মনে মনে জিহাদের একটু ভয় পাচ্ছিল। রুহানিয়া আবার না তাকে ছেঁচড়া ভেবে বসে। আদতেও সত্যিকারের অর্থ সে রুহানিয়ার জন্য দেখা করতে চেয়েছিল। বাইরে বের হলে ঘুরলে অল্প সময়ের জন্য রুহানিয়ার মন ভালো হবে, তাই দেখা করার প্রস্তাব জানিয়েছে জিহাদ। রুহানিয়া কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, কিন্তু এখন কিভাবে সম্ভব? আপনি চাইলেই সম্ভব। সন্ধে মাত্র। ঢাকা শহরে অনেক রাত অবধি জেগে থাকে। আপনি চৌত্রীকে সাথে নিয়ে বের হন। বাড়িতে থাকতে রুহানিয়া ভালো লাগছিল না, বাইরে যেতে পারলে তার ভালো লাগবে বলে ধারণা। তবে সে অবশ্য আজ নয়, কাল সকালে চৈতিকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চেয়েছিল। এদিকে জিহাদ যখন এত করে বলছিল, তখন সে মুখের ওপর নাও করে দিতে পারছে না। সে চৈতির দিকে একবার তাকিয়ে বলল, কিন্তু চৈতিকে কি বলবো? বলেন বাসায় ভালো লাগছে না, বাইরে কফি খাবেন। ওই যে রেস্টুরেন্টে নিয়ে যাবেন, ওই রেস্টুরেন্টের ঠিকানা নিয়ে আমায় মেসেজ করুন। ঠিক আছে, এখন রাখছি। চৈতিকে বলা মাত্রই রাজি হয়ে যায়, কারণ সেও খুব ভালো করে জানে রুহানিয়ার মাইন্ড রিফ্রেশ করার প্রয়োজন। রুমে গিয়ে দুজনে তৈরি হয়ে বেরিয়ে পড়ে। বাড়ি থেকে রেস্টুরেন্ট খুব একটা দূরেও নয়, তাই বাবা মা নিষেধ করেনি। রিকশায় উঠে রেস্টুরেন্টের নাম জিজ্ঞাসা করে জিহাদকে মেসেজ করে দিয়েছে রুহানিয়া। ওরা রেস্টুরেন্টের কাছে পৌঁছিয়ে দূরে জিহাদকে দেখতে পায়। চৈতি তখনও তাকে দেখেনি। রুহানি মেসেজ করে, এত জলদি চলে এলেন? জিহাদের রিপ্লাই আসে, আপনাদের সাজাগুজা করা লাগে, কিন্তু আমাদের সাজাগুজা এত করা লাগে না। চৈতি রুহানিয়াকে মৃদু ধাক্কা দিতেই ফোনের স্ক্রিন থেকে চোখ সরায় রুহানিয়া। দুজনে চলে যায় রেস্টুরেন্টের ভিতরে। জিহাদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে কাব্য। তার চোখে অজস্র ঘুম। ইচ্ছা করছে জিহাদকে কাঁচা গিলে খেতে, কিন্তু এটা সম্ভব নয়। হাজার হোক বন্ধু মানুষ। সে নিভু নিভু দৃষ্টিতে জিহাদের দিকে তাকিয়ে বলল, এভাবে ঘুম থেকে টেনে টুনে তুলে এনে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিস কেন? আরে বেটা, তুই তো এইখানে ঘুমে ডলে পড়ে যাচ্ছিস। তাও তো তোর একটু দয়ামায়া হলো না? তিশান তখন বাসায় থাকলে আনতাম না বন্ধু, সত্যি। নাটক বন্ধ কর। কেন এসেছি আমরা সেটা বল। রোহানিয়ার সাথে দেখা করতে। চোখ বড় বড় হয়ে যায় কাব্যর। বিস্ময়ভূত হয়ে জিজ্ঞাসা করে, কার সাথে? রোহানিয়ার সাথে। তোকে পরে সব খুলে বলবো। এখন চোখে মুখে একটু পানি দিয়ে আয়, স্বাভাবিক হো। আমার স্বাভাবিক হওয়া লাগবে কেন?
ও কি আমাকে দেখতে এসেছে? শালা, তলে তলে এত দূর। না জেনে উল্টোপাল্টা কথা বলিস না শালা, এখন চল। রেস্টুরেন্টে গিয়ে জিহাদকে আগে পাঠিয়ে দিয়ে কাব্য ওয়াশরুমে যায়। মেয়ে মানুষের সামনে কি আর এমন এলোমেলো হয়ে যাওয়া যায়? মান ইজ্জতেরও তো একটা ব্যাপার আছে। বাসা যেই টি শার্ট পরে ঘুমিয়েছিল সেটাই পরে এসেছে, শুধু উপরে একটা শার্ট জড়িয়েছে। শার্ট টেনে টেনে ঠিক করে চোখ মুখে পানি দিয়ে ঘুমু ঘুমু ভাবটা দূর করলে বললে মিথ্যা বলা হবে, কারণ ঘুম ভাবটা তার এখনও কাটেনি। সে চেষ্টা করছে। চুলগুলো পানি দিয়ে ভিজিয়ে হাত দিয়ে ঠিক করতে করতে ভিতরে ঢোকে। তার দিকে পিঠ করে বসেছিল রুহানিয়া আর চৈতি। কাব্যকে দেখে বসার জায়গা করে দিয়ে জিয়াদ একটু সরে বসে বলল, এখানে বস। চৈতি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকানোর আগেই কাব্য এসে তার সামনে বসেছে। দুজনে এখন মুখোমুখি। তারা দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ে। ভাবতেই পারেনি যে আবার দেখা হবে, কিন্তু দেখা হয়েছে। জিয়াদ ভিতরে এসে বলেছিল তার সাথে আরও একজন বন্ধু এসেছে, কিন্তু সে যে কাব্য হবে খুনক করেই ভাবতে পারেনি চৈতি। কাব্য অস্পষ্টভাবে বলল, চৈত্র। চৈতি কিছু বলতে গিয়েও গিলে ফেলল। দৃষ্টি ফিরে নিয়ে রুহানের দিকে তাকালো। এমন প্রত্যাখ্যানে সচকিত হলো কাব্য। সেও নিজের অপ্রস্তুত ভাব সামলে নিয়ে রুহানিয়াকে জিজ্ঞাসা করলো, ভালো আছেন আপু? রুহানা মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? কাব্য চৈতির দিকে একবার তাকিয়ে হেসে বলল, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি এখন। এরপর সে হুট করে চৈতিকে বলল, এই পিচ্চি বাচ্চা, এখানে বড়রা কথা বলছে, তুমি কি করছো? চৈতি হা হয়ে যায়। তার কি তাহলে চলে যাওয়া উচিত? রুহানিয়া কিংবা জিহাদ কিছু বলার পূর্বে কাব্য বলল, তুমি আমার সাথে অন্য টেবিলে চলো, ওদেরকে কথা বলতে দাও। ভয় নেই, আমি তোমার সাথে অযথা কথা বলবো না, জাস্ট সঙ্গ দেব, যাতে বোরিং না হও। রুহানিয়া বলল, আরে না না, তোমরাও থাকো। কাব্য বলল, সমস্যা নেই আপু। এবার আবার চৈতির দিকে তাকিয়ে বলল, এখনো বসে আছো কেন? ওঠো। চৈতি ভাবলো আসলে হয়তো দুজনের ব্যক্তিগত কোনো কথা থাকতে পারে। রুহানিয়ার তরফ থেকে ব্যক্তিগত না হলেও জিহাদের তরফ থেকে হতেই পারে। আর ঠিক এই জন্য হয়তো বন্ধুর সাহায্য এগিয়ে এসে কাব্য এত পায়তারা করছে চৈতিকে সরানোর জন্য। সেই তাই বিনা বাক্যে উঠে অন্য জায়গায় বসলো। পিছু পিছু কাব্যও গেল। রুহানিয়া তখন জিহাদকে বলল, ওদের যাওয়ার কিন্তু প্রয়োজন ছিল না। আপনি কি রাগ করেছেন? না, রাগ করিনি, কিন্তু কাব্য ভাইয়ার মনে হয় অন্য কিছু ভেবেছে আমাদের নিয়ে। সমস্যা নেই, সত্যিটা তো আমরা জানি। আমি আগে ওকে দেখা করার ব্যাপারটা আগে কিছু বলিনি তো, তাই হয়তো ভাবছে। আমি বলে দেবো আমাদের মধ্যে কিছু নেই। কাব্য চৈতির মুখোমুখি বসতে যাবে, চৈতি তখন হুঙ্কার দিয়ে বলে, খবরদার, আপনি এখানে বসবেন না, অন্য কোথাও বসুন, অনেক জায়গা খালি পড়ে আছে। কাব্য কিছু না বলে আগে বসলো। টেবিলের উপর হাত রেখে বলল, কেন বসবো না? এই জায়গাটুকু তোমার বাবার না, আমার শ্বশুরেরও না, সুতরাং তোমার পারমিশন আমি চাইনি। চৈতির কথার মিনিং বুঝে ওঠার আগেই কাব্য বলল, শোনো, অযথা ঝগড়া করবে না, মুড এখন ফ্রেশ আছে, ঝগড়া করতে মন চাচ্ছে না। এনিওয়ে, কফি খাবে? না। কেন খাবে না? ইচ্ছে করে না, তাই খাবো না। আইসক্রিম খাবে? না। তাহলে চা? কিছু খাবো না। কেন কিচ্ছু খাবে না? চা খাও, চা খেলে ভাল লাগবে। তুমি, আমি এবং চা, দারুণ কম্বিনেশন হবে চৈত্র। রেস্টুরেন্ট থেকে ফেরার পথে চৈতি ভীষণ ক্ষেপেছিল। রুহানিয়া কোনোভাবেই ওর রোগ ভাঙাতে পারেনি। হঠাৎ করে কাব্য যেন তার দু চোখের বিষ হয়ে উঠেছে। বিষের এই প্রতিজ্ঞার সময়ে সঙ্গে সঙ্গে বাড়তেও থাকে। চৈতি যত চেষ্টা করছিল কাব্যকে তার থেকে দূরে সরানোর, ততই কাব্য যেন এগিয়ে আসছিল কাছে। জিহাদের মাধ্যমে সে চৈতির ফোন নাম্বারও জোগাড় করে ফেলেছে। যখন তখন কল মেসেজ করতেই থাকে। চৈতি মাঝে মাঝে এইটাই ভেবে পাই না, একটা মানুষ এতটা আজারা হয় কিভাবে।
অথচ মানুষটা কিন্তু চাকরিও করে। আসল কথা হলো পছন্দের মানুষটাকে কি করে ট্রিট করতে হয়, কিভাবে সময় দিতে হয়, সেটা ব্যস্ততা কিংবা কাজের উপর নয়, বরঞ্চ নিজের ইচ্ছে শক্তির উপর নির্ভর করে। বি, শুধু যে কাব্য চৈতির হাওয়া বদল হচ্ছিল তাই নয়, জিহাদ রুহানিরা মাঝে হাওয়া বদল ঘটছে ব্যাপক। জিহাদের সঙ্গ পেয়ে রুহানিয়া অনেকটাই মুভ অন করে ফেলেছে। সে বাড়িতে কথা বলে সিদ্ধান্ত নিয়েছে এখানে থেকেই চাকরি করবে। ওর সিদ্ধান্ত কেউ যদি সবচেয়ে বেশি খুশি হয়ে থাকে তাহলে সে হচ্ছে জিহাদ। কাব্য অফিসে থেকে বাসায় ফিরেছে মিনিট 15 হবে। শুভ্র এখন পুতুলকে নিয়ে আলাদা বাসায় থাকে। তিয়াস এখনও ফেরেনি। আগে 4 বন্ধু একসাথে ব্যাচেলার থাকতো। কাব্য ফ্রেশ হয়ে এসে ফোন নিয়ে শুয়ে পড়ে। পাশে এসে বসে জিহাদ, পিঠ চাপড় দিয়ে বলে, কি করিস? আমি কি করি তা দিয়ে তোর কাজ কি? অফিস থেকে এসেছিস, আগে গিয়ে ফ্রেশ হয়ে নে। জিহাদ শার্টের বোতামগুলো খুলতে খুলতে বলে, নিশ্চয় চৌধুরীকে এখন বিরক্ত করবি। কাব্য উঠে বসে খেপে গিয়ে বলে, এই শালা, বিরক্ত কেন বলছিস? আমি ওকে বিরক্ত করি নাকি? তোর কল বা মেসেজে তো ও বিরক্ত হয়। এটাকে বিরক্ত বলে না, ভালোবাসার প্রথম ধাপ বলে। এখন আমার এসব পাগলামি ওর ভালো লাগছে না। যখন ও নিজেও ভালোবেসে ফেলবে তখন দেখবি এসব পাগলামি দেখার জন্যই মুখিয়ে থাকবে। তাই ও তোকে ভালোবাসবে এটা শিওর কিভাবে তুই? আলবৎ ভালোবাসবে। এতটা ভালোবাসা ইগনোর করা কোনো মেয়ের পক্ষে সম্ভব নয়, বুঝলি? বুঝলাম। এখন আমার কথা শোন। কাব্য তখন চৈতিকে কল দিচ্ছিল। ফোনের স্ক্রিনে দৃষ্টি রেখেই বলল, কি কথা? আমি তো নিজে ফেঁসে বসে আছি, কিন্তু আমাদের সম্পর্কটা তো আর তোদের মতো না, সামনে লোডের মতো। তাই চাইলেও তোর মতো পাগলামির মাধ্যমে বুঝে দিতে পারি না। মাথা নাড়িয়ে হেসে হেসে বলল, রুহানি আপুর প্রেমে পড়েছিস তাই না? জিহাদ মাথা চুলকিয়ে বলল, বুঝিস তো। কাব্য আর তখন চৈতিকে কল করলো না। ফোন বিছানার উপর রেখে বন্ধুর কাঁধে হাত রেখে বলল, তাহলে আর চিন্তা কিসের? শুভ কাজটা সেরে ফেল। তুই কাজ সেরে ফেলবো মানে বিয়ে করবি? আপত্তি আছে নাকি তোর? আমার কেন আপত্তি থাকবে? ভয় তো রোহানিকে নিয়ে। ও যদি না মানে আমায় ভুল বুঝবে। এভাবে তো আমি ভুল বোঝাবুঝির কিছু দেখছি না। কাউকে ভালোবাসা কি অন্যায় নাকি? আর শোন, তুই ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিবি। বিয়ের প্রস্তাব দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভয় হচ্ছে যদি রিজেক্ট করে দেয় আর কথা না বলে। তোদের মাঝে এখন সম্পর্কটা কি রকম? বন্ধুর মতো। তাহলে আর এত চাপ না নিয়ে বলে ফেল। সত্যি? হ্যাঁ, যত ভাববি তত বেশি কনফিউশনে পড়ে যাবি। মনের কথা জানিয়ে দেওয়াই ভালো। এরপর যদি সে রাজি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি রাজি না হয় তবুও হাল ছাড়বি না। কাব্যর শেষের কথা শুনে জিহাদ হাসল, হেসে বলল, ঠিক আছে। জিহাদ কৌশলে যাওয়ার পর কাব্য বারান্দে গিয়ে চৈতিকে কল করে। চৈতি তখন পড়ছিল। এই মাস থেকে তার কলেজে ক্লাস শুরু হয়েছে। পড়তে তার খুব একটা ভালো লাগে না, লাগলেও নতুন বই নিয়ে বসে থাকতে ভীষণ ভালো লাগে। ফোনের স্ক্রিনে কাব্যর নাম্বার দেখে মেজাজ চটে যায় চৈতির। এর আগেও সে 2টো নাম্বার ব্লক লিস্টে ফেলেছে, মনে হচ্ছে এটাও ফেলতে হবে। সে কতক্ষণ ফোনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে রিসিভ করলো। ওপাশ থেকে কাব্য বলল,